আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালাম আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রোগ্রামে। আমার নাম ইসহাক। আজকের টপিক আমাদের হলো উম্মাহ ইন ক্রাইসিস। মানে আমাদের টপিকটা আজকে হইল যে মুসলমান জাতিরা ইন ক্রাইসিস, মানে আপনি প্রত্যেকটা দেশেই দেখেন যে ক্রাইসিস চলতেছে, এইগুলো নিয়ে আমরা আলাপ করবো ইনশাআল্লাহ। এবং এইটা থেকে আমরা চেষ্টা করবো যে আমরা একটা মীমাংসা কি নিয়ে আসতে পারি। আপনারাও শরীক থাকবেন ইনশাআল্লাহ। তো আমাদের সাথে আলহামদুলিল্লাহ আগের মতোই আমাদের খাজি মৌলানা নাসিরউদ্দিন সাহেব আসছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ইসহাক ভাই, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আল্লাহ শুকরিয়া ভাইয়া, থ্যাংক ইউ আপনার সময় দেওয়ার জন্য। আমি জানি আপনি ব্যস্ত থাকেন, আপনার স্পেশালি নাও আপনি তো ব্যস্ততার কথা। আপনার উম্মাদিয়া মায়া আছে, এর লাগে আপনার সময় দিলে আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহ। তো আমরা আজকে টপিকটা হইল নাসির ভাই যে উম্মাহ ইন ক্রাইসিস, মানে মুসলিম জাতিটা কিন্তু আপনি যদি দেখুন, লক্ষ্য করেন, দেখবা যে এখন কিন্তু খুবই একটা সমস্যার মধ্যে আছে। প্রত্যেকটা দেশও দে আর স্ট্রাগলিং উইথ দ্য ওন গভর্নমেন্ট। মানে ভাড়া লাগেন না ভিতরেও আপনার যারা রিলিজিয়াস আছে এরারে আপনার মাইনরিটি হয়ে গেছে, এটা খুনার মধ্যে দেখা হয়ে গেছে। এরারে মানে সামহাও কিছু হইলেও এরা আফ্রিকার রোল মাইর ফরে। আর ওদের নাম লইয়া আপনার যারা অন্যরা যদি আপনার আন্দোলন করে এরার নাম লইয়া এরারও মারা হয় আপনার। আমরা ওদের দেখি আপনার ওদ্য যে বাংলাদেশের যে অবস্থাটা দেখি, যে স্টুডেন্ট মুভমেন্ট যেটা আপনার বর্তমানে খোটালিয়া যে সমস্যাটা হয়েছে, কিন্তু অনেক মানুষ মারা গেছে। দে আর পিওরলি স্টুডেন্ট, কিন্তু তাদের আন্দোলনটা কিন্তু পলিটিক্যাল নাই। এবং আমরা দেখছি মানুষের আপনার সামনাসামনি আপনার শর্ট করে মারো, আর আপনার মানে ডাইরেক্টলি যেখানে মারার কথা নাই, তারা এত কিচ্ছু নাই এগুলো। আর আপনার একটা হিসাব দেখা গেছে আপনার প্রায় 200-র উপরে, কেউ কইরা 100, কেউ কইরা এইরকম বিভিন্ন তো। এখন আমার প্রশ্ন আপনার কাছে হইল, আমরা এই পর্যায়ে যাওয়ার আপনার কাছে লাগে কারণটা কি? তা জাযাকুমুল্লাহ খায়ের ইসহাক ভাই। আর আপনার ইকরামুল্লাহ টিভির আপনারা সবাইরে থ্যাংক ইউ, জাযাকুমুল্লাহ, এবং যারা কলাকৌশল আছেন সবাইরে, এবং আমার প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা যারা আজকের এই প্রোগ্রামটা দেখতেছেন, আপনারা সবাইকেও ধন্যবাদ। ইসহাক ভাই যে প্রশ্নটা করেছেন তার কারণটা হচ্ছে, 1 নম্বর কারণ যেটা আমি বলবো সেটা হচ্ছে আমাদের কারো প্রতি কারো আত্মবিশ্বাস নাই। অর্থাৎ আমরা যে পজিশনে আছি, মনে করেন সরকার একটা পজিশন, জনগণ একটা পজিশন। জনগণ হিসাবে সরকার কাছে যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী সরকার তার প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ। জনগণ তার প্রতি আত্মবিশ্বাস নাই। সরকারও কোনো সময় জনগণের কাছ থেকে যাহা ইচ্ছা করে চায় বা পাওয়ার আশা রাখে, জনগণ থেকেও তা পায় না বিভিন্ন রাজনৈতিক কারণে। যার কারণে একে অপরকে সহযোগিতা না করার কারণে, একে অপরকে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন সহযোগিতা না করার কারণে রাজনৈতিক ক্ষমতার লোভে অথবা রাজনৈতিক কোনো ধরনের স্বার্থ হাসিলের লক্ষ্যে একে অপরের বিরোধিতা করে, যার কারণেই আমরা এই সমস্যার মধ্যে পড়ি। আর এই সমস্যার কারণেই বর্তমানে উম্মাহ ক্রাইসিস, যেটা উম্মাহ ক্রাইসিস যতক্ষণ না দূর হবে, যতক্ষণ না সব একই প্ল্যাটফর্মে দেশের স্বার্থে, জাতির স্বার্থে, ব্যক্তিগত স্বার্থে বলুন বা ইসলামের স্বার্থেই বলুন, এক না হবে, ততক্ষণ পর্যন্ত এই ক্রাইসিস যাবে না। আর এই ক্রাইসিসটাকে পুঁজি করার জন্য সবসময় হোক সরকারি গ্রুপ অথবা কোনো রাজনৈতিক দল একটা ক্রাইসিস রাখার জন্য তার মধ্যে একটা বীজ বপন করে রাখে, যাতে একটা দ্বিধা বিভক্তি থাকে, যাতে করে দুইটা পক্ষ, একটা পক্ষ আর একটা পক্ষকে বিশ্বাস না করে, আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এই ধরনের একটা কাজ সবসময় করে, যার কারণে উম্মাহ এক হইতে পারে না এবং উম্মাহ ক্রাইসিসও দূরীভূত হচ্ছে না। আচ্ছা, আমরা এটাতে একটা পর্যায়ে দিলাম যে আপনার যে প্রত্যেকটা দেশও এইটাই তো সমস্যা। মানে এক দেশে মনে হয় তারা বুঝেন না, স্বার্থলোভী, এরপরে আপনার গদিলোভী, আপনার হইরাজাকটা, এরপরে আপনার মনে হলো এইগুলো আছে। কিন্তু যে দেশগুলো মুসলিম যেগুলো আপনার ফয়সালা আছে,
মানে এই ক্রাইসিসগুলো নাই যে আমি এটা না করলে বাঁচতে পারলাম না, আমার এটা না করলে আমার মানে আমার সোলার ব্যবস্থা মানে নাই, এরকম নাই। ওই দেশগুলোর মধ্যে তো সেম ইস্যু। আমরা সিরিয়া দেখি, আপনার ইরাক দেখি, আপনার যে দিকে তাকাইবা আপনার এই যে অবস্থাটা ওর, আমরা যে জ্ঞানের যে অবস্থাটা বা মানবিক যে অবস্থাটা সামহাও মানে আমরা ইউরোপ থাকি, আমরা ইউরোপ থেকে আপনার তাকান দেখবা যে আপনার এগুলা কিনা জঙ্গলের মানুষ না কেতা, না ল বুঝে, না রুল বুঝে, না কিচ্ছু বুঝে, খালি হাহাকার হাহাকার, মারো দৌড়ো খাটো। মানে অপোজিশন যেও থাকো খালি কইব মানে আমার লগে না বনলেও মারিলাও, খাটিলাও, দৌড়িলাও, এই যে মানসিকতা। তাহলে আমরা মানে এজ এ উম্মা আমরা কোনো একটা গলত জিনিস হওয়ার যাতে সবচেয়ে উচিত আসলে যে আমরা ওইটা মতলব মানে মানুষ প্রিয়, পশু প্রিয়, সমাজ প্রিয়, আবহাওয়া মানে যত কিছু আছে আমরা তো উচিত আসলে আমরা লিড করতাম, কিন্তু অথচ আমরা সব কিছু ধ্বংস করার ফলেও আমরা থেকে শুরু করে এখন মানে আমার বিবেকে ধরেন না। হাউ ইজ ইট পসিবল? সুন্দর প্রশ্ন। আমরা লিড করতাম যেটা আপনি বলছেন, এটাও তো আপনি এটাই বুঝাইতেছেন যে মুসলিম উম্মাহ। কোরআন শরীফে একটা ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন যে যতক্ষণ না মানুষ পরিপূর্ণ ইমানদার হবে, এবং ইমানদার হওয়ার পরে যদি এই মানুষগুলা ইমানের আলোকে তার মুখ এবং অন্তর এবং কর্ম দিয়ে পুরাপুরিভাবে বাস্তবায়ন না করে, তা আল্লাহ বলছেন ওদেরকে আমি জালিম শাসক দিয়ে শাসিত করব। কোরআন শরীফে অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের চিন্তার কোনো কারণ নাই, দুঃখ করার কারণ নাই, বিজয়ী তোমরাই হবে যদি তোমরা মুমিন হও। তাহলে সারা বিশ্ব বলেন বা পার্ট অফ একটা কান্ট্রি বলেন, যেসব কান্ট্রিতে বা যেগুলা দেশগুলাতে দেখবেন আমরা ইসলাম বা মুসলমান বলে আমরা যারা দাবি করি, আমরা মুখ দিয়ে দাবি করি, কিন্তু মাইকের সামনে হয়তো আমরা আর একটু ভালো করে মুসলিম বলে বুঝাইতে পারি, কিন্তু বাস্তবে অন্তর দিয়ে আমরা কিন্তু প্রকৃত মুমিনের ক্ষেত্রে গিয়ে এখনো পৌঁছতে পারি নাই, যেটা আল্লাহ ভালো জানেন। যার কারণে আমরা এই নেতৃত্ব থেকে দূরে আছি। একটা কারণ হলো আমরা প্রকৃত মুমিন হতে পারি না এখনো। 2 নম্বর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে এটা একটা শাস্তি দিচ্ছেন জালিম শাসক দিয়ে শাসিত করে, কিন্তু যতই আমরা ইসলাম এবং মুসলমান বলি না কেন, পক্ষান্তরে আমাদের কাছে হয়তো বা অনেক ত্রুটি রয়ে গেছে, যার কারণেই আমাদের উপরে এই ধরনের আযাব এবং গজব এবং জালিম শাসক দিয়ে আল্লাহ শাসিত করতেছে। আপনি যাতে মাদ্রাসা ফন্নেওয়ালা অথবা টিচার এবং আপনার এইগুলাতে আপনার জড়িত, জি, এখন সাধারণ মানুষ যারা আমরা মতো সাধারণ মানুষ ছিলাম, আমাদের প্রশ্ন হইল কেন যে আমরা বাংলাদেশেও কিন্তু ওয়াজিগুলোর কম নাই, আমাদের লিডারশিপেরও কম নাই, ছাত্র মানে মাদ্রাসার ছাত্ররও কম নাই, মানে বিগ নাম্বার। কিন্তু বাংলাদেশের বর্তমানে যে ক্রাইসিস চলে, এতটা মানুষ মারা গেল, জেনুইনলি তারা কিন্তু কোনো দলন নাই, জেনুইনলি তারা স্টুডেন্ট যখন মারা গেল, আপনার যেইভাবে মারা গেল, মানে এখন লাগে যেমন আমরার কোনো ফিলিংসও নাই। এই যে অত স্কলার হৌকা, আপনার ধার্মিক যারা মানুষগুলো আসুন হৌকা, নামাজ গুজারি আসুন, তাহাজ্জুদ গুজারি আসুন, আপনারা চকুর সামনে অতটা খামুইয়া যান। এই ন্যাশনাল ক্রাইসিসের মধ্যে আমাদের কোনো ভূমিকা নাই। সামহাও আমরা যেমন নিশ্চুপ, আমরা এটা জানতাম চাই না, শুনতাম চাই না, বুঝতাম চাই না। এটা একটা মানে মানে বোবার মতো এখানে আমরা খেয়ে হয়ে গেলাম। এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন। বাংলাদেশে যারা মাঠে ময়দানে বড় বড় স্কলাররা ওয়াজ করেন, কোরআন হাদিসের বাণী শোনান, ওদেরকে শুধুমাত্র কোরআন হাদিসের বাণী শোনানোর জন্য আল্লাহ কোরআন এবং হাদিসের নলেজ দেন নাই। কোরআন এবং হাদিসকে আপনি দুনিয়ার বাস্তবতার সাথে মিল রেখে মানুষকে বুঝাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে আর কোরআনের আয়াত নাজিল করবেন না, ওহী নাজিল করবেন না। এখন যেই সমস্ত আলিমরা আপনি দেখবেন ওয়াজের মাঠে কিচ্ছা কাহিনী, এখন কিন্তু ওয়াজ নাই। ওয়াজ হচ্ছে অমুক সাহাবের কেরামত, অমুক সাহাবের পিরাকি, অমুক সাহাবের বিভিন্ন ধরনের ঘটনা, কিচ্ছা কাহিনী। কোরআন হাদিসের দ্বারে কাছে যেন অনেক ওয়াইজ এরকম আছেন, আর কিছু আলিমরা আছেন যারা কোরআন এবং হাদিসের সহি ব্যাখ্যা করেন। কিন্তু এই মুহূর্তে যারা চুপ,
এরা কিন্তু কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে যে বর্তমান ক্রাইসিসে ছাত্ররা আন্দোলন করে যেই সমস্ত ভাই বোনেরা শহীদ হয়েছে, এটা মুঠেই আমাদের কাম্য ছিল না, এটা দুঃখজনক, বারাক্রান্ত, এবং সরকারের রাষ্ট্রীয় যে সম্পদগুলো নষ্ট হয়েছে সেটাও আমাদের কাম্য না। কিন্তু এই স্কলারদের, ওয়াইজ যারা, তাদের উচিত ছিল এই মুহূর্তে মাইকের সামনে এসে, স্টেজে এসে সরকার কি ভুল করেছে ছাত্রদের দাবি দাবা না মেনে, এই ব্যাপারে তাদেরকে ইসলামের আলোকে বোঝানো, এবং ছাত্ররাও কতটুকু ভুল করেছে বা তাদের কতটুকু যৌক্তিক দাবি ছিল এই ব্যাপারেও কথা বলা। যারা চুপ আছেন এরা কিন্তু পক্ষান্তরে যেই পক্ষ জুলমি করছে ওদেরকে সাপোর্ট দিচ্ছেন। নীরবতা সম্মতির লক্ষণ একটা কথা আছে। যারা আলিমরা, স্কলাররা অন্য ওয়াজ, কিচ্ছা কাহিনী, পীর মুরিদি এই ধরনের হাসি কৌতুকের কথাবার্তা বলে মাঠকে গরম করেন এবং জনগণকে চাঙ্গা করেন, আর এই মুহূর্তে চুপ, নীরবতা সম্মতির লক্ষণ, এর অর্থ হচ্ছে তারা জালিমকে, জুলুমকে তারা প্রশ্রয় দিচ্ছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, যেই ব্যক্তি প্রকৃত যে জালিমের সামনে দাঁড়াইয়া হক এবং সত্য কথা বলতে পারবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। আর নীরবতা যদি সম্মতির লক্ষণ হয়, এই আলিমরা যদি জেনে শুনে কোনো স্বার্থের কারণে জেল হবে, জুলুম হবে, অথবা আমি সরকারের বিপক্ষে চলে যাব, এটা সরকারের চুকে আমি পড়ে যাব, এই ধরনের চিন্তাভাবনা নিয়ে চুপ থাকেন, পক্ষান্তরে তিনি এই জালিমকে এই প্রশ্রয় দিচ্ছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকাত শরীফে একটা হাদিসের মধ্যে বলছেন, যেই ব্যক্তি জেনে শুনে কোনো জালিমের শক্তিকে বাড়ানোর জন্য বা জালিমকে সহযোগিতা করবে, আশ্রয় দিবে, প্রশ্রয় দিবে, সেই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। সুতরাং আমি এটাই বলতে চাই, এই সমস্ত আলিম উলামা যারা ওয়াজ এবং তাফসিরের মাঠকে গরম করেন, তারা যদি জেনে শুনে বুঝে নীরব ভূমিকা পালন করেন, তারা পক্ষান্তরে জালিমকে সাপোর্ট করতেছেন, এবং এই জালিমকে সাপোর্ট করা মানে তারা এটা অন্যায় করতেছেন। দুনিয়াতে কোনো না কোনোভাবে তারা লাঞ্ছিত হবেন, বঞ্চিত হবেন, অপমানিত হবেন, আর না হয় পরকালে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে তাদের জবাবদিহি করতে হবে যে এই সমস্ত ক্রাইসিসের বেলায় আমার দেওয়া কোরআন, আমার দেওয়া বিধান, আমার দেওয়া ইসলাম দিয়ে তোমরা কেন জনগণ, ছাত্র সমাজ এবং সরকারকে বোঝানোর জন্য চেষ্টা করলেন। আল্লাহ কিন্তু বলেন নাই যে তুমি কোরআন হাদিস দিয়ে বুঝাইয়া কাউকে একবারে হক পথে নিয়ে আসো, ও মুসলিমকে মুসলিম বানিয়ে নিয়ে আসো না। আল্লাহ বলছেন, ইন্নামা আনতা মুজাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, যে হক এবং সত্য কথা জাতি, সমাজ, রাষ্ট্রের সামনে তুমি তুলে ধরো, কিন্তু এটা কার্যকরী ক্ষমতা আমি আল্লাহর হাতে। কাকে হেদায়েত দিব না দিব, কাকে বুঝাইবো কাকে না বুঝাইবো, সেটার দায়িত্ব আমার হাতে, কিন্তু তোমাদের দায়িত্ব হচ্ছে হক এবং সত্য কথা মানুষের সামনে তুলে ধরা। সুতরাং এটা থেকে তারা বিরত রয়েছে। আচ্ছা, একটা প্রশ্ন এখানে চলে আসে, যেমন আপনি বলতেন একটা সাইড তো চুপ, আর একটা সাইড কিন্তু খুব গরম। মানে প্রত্যেকটা জিনিসরে সামহাবে উৎসাহিত করিয়া আমরা যদি ইন্ধন দেই বলতে প্রত্যেকটা জিনিসরে আমরা মানাইলাম পলিটিক্যাল একটা ইস্যু, প্রত্যেকটা জিনিস সামাজিক ইস্যুটা বলে আমরা ওটা ইউজ করে আছে সরকার নামাই নিতাম, অথবা সরকারের ধ্বংস করে দিতাম, অথবা এইটা ওইটা বিভিন্ন মানে কিতা যেগুলো হয়। এখন যারা আমরা ইন্ধন দিলাম, শুধুমাত্র ইন্ধন দিলাম পলিটিক্যাল গেইনও লাগিয়া, তাও তো একটা ডেঞ্জার একটা ফর্মুলা, বিকজ আপনি সামহাও আপনার নিজের স্বার্থ লাগিয়ে এইটা খররা অথবা খরাইরা অথবা এইটা ওইটা, এই দুটার ব্যালেন্স কিলা হইব। আপনার যারা চুপ মনে হলো আপনার তারা কমজোরি আছে, যারা চুপ নাই এরা যদি ইন্ধন দেন, যদি সরকার মানে মাঠও না তখন ইন্ধন শুধু দেন, তাহলে কিন্তু দুটোও ক্ষতিকর, তাই না? জাতি তো আমরা এক, ক্ষতিগুলো তো আমরা সকলেরও হইব, দেশও রইব, আমরা রইব, সকল রইব। এই যে মানে দুইটা পথ আছে, এটার মধ্যে মধ্য ফোনটা খেলা হইব, মানে আমরা জেনুইন কোনটা হইব। সামহাও দুটা কিন্তু জেনুইন নাই, চুপ একেবারে জেনুইন নাই, আর উৎসাহিত করিয়া মানুষেরা মাঠে লামাইয়া আমি নাই, তাও কিন্তু একটা ডেঞ্জার পজিশন। তাহলে আমরা মানে এটা মানে আসল কিতাটা খেতে হইব আপনার। এটা হচ্ছে আমাদের প্রচলিত একটা কথা আছে, পরের খাদে বন্দুক দিয়া শিকার করা। পরের খাতে বন্দুক দিয়ে স্বীকার করা, এটা একটা অন্যায়, এটা একটা অপরাধ, এটা একটা গুনার কাজ। ইন্ধন, এই যে বর্তমানে বাংলাদেশে ছাত্র সমাজকে নিয়ে যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে সরকার এবং ছাত্রদের মধ্যে, যেটা তরতাজা ছাত্ররা, জাতির বিবেক, জাতির ভবিষ্যৎ, যে ছাত্রছাত্রীরাগুলো শহীদ হয়েছে, অপরদিকে সরকারের যে রাষ্ট্রীয় সম্পদগুলো ক্ষতি হয়েছে, এটা অপূরণীয়।
এটা কোনো অবস্থাতে কাম্য ছিল না। কিন্তু ইন্ধনদাতারা এটার জন্য 1 নম্বর দায়ী আমার দৃষ্টিতে। আপনি দেখবেন যখন এই গঠনবহুল বাংলাদেশ, তখন আমরা দেখছি ফেসবুক ও যতটুকু আমরা পাইছি, যদিও বাংলাদেশের নেট বন্ধ ছিল, এই মুহূর্তে শেখ হাসিনা পদত্যাগ করতেছে, তার কোনো ভিত্তি নাই। শেখ হাসিনা পালিয়ে গেছেন, তারও কোনো ভিত্তি নাই। সেনাপ্রধান 5 জন 7 জন পদত্যাগ করেছেন, এখনই এই হয়ে যাচ্ছে সেই হয়ে যাচ্ছে, এগুলা দিয়ে একটা ইন্ধন। কিন্তু এগুলা যদি সত্য না হয়, মিথ্যা হয়, আর এই মিথ্যা কথাগুলা দিয়ে যদি ছাত্রদেরকে আরও উত্তেজিত করা হয়, অথচ আপনি মাঠে নাই, আপনি সম্মুখ যুদ্ধে নাই, এগুলা দিয়ে তাদেরকে উৎসাহ দিয়া বন্দুকের সামনে ঠেলে দিচ্ছেন আর ওরা শহীদ হচ্ছে, এটা কিন্তু আপনি ঠিক করেন নাই। হ্যাঁ, আপনার উচিত যেটা, আপনার যেটা বলছেন ব্যালেন্স হচ্ছে, যদি ওরা মনে করে আলাদা থেকেও যে ছাত্ররা হক এবং সত্যের জন্য লড়তেছে, তাহলে তুমিও গিয়ে ছাত্র সমাজের সাথে মিশে ওদেরকে সহযোগিতা করো, সরকারকে সুন্দর বয়স দিয়ে, সুন্দর কথা দিয়ে, সুন্দর আচরণ দিয়ে বুঝাও ওরা আমাদের ছাত্র, জাতির ভবিষ্যৎ, জাতির কর্ণধার, আমরা তাদের অভিভাবক, আমরাও এটার সাথে একমত পোষণ করি। আর আলাদা থেকে এটার কারণ হচ্ছে যে একটা কিছু ঘটবে, মারামারি হবে, গুলাগুলি হবে, মরলে ওরাই মরুক আর আমি বেঁচে গেলাম, আর এর মধ্য দিয়ে যদি সরকার হটে যায় আমরা বিজয়ী হয়ে গেলাম, এটা কিন্তু মারাত্মক একটা কাজ। এই জন্য ওই সমস্ত লোক যারা আছে, ছাত্রর পরে যে সমস্ত রাজনৈতিক লিডার বলেন, মানবতার কর্মী বলেন, অথবা সমাজকর্মী বলেন, বা দেশের যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, তাদের এখানে 2টা কাজ করা উচিত ছিল আমার মতে। প্রথম কাজ হচ্ছে, সরকার ওদেরকে সাথে সাথে অ্যারেস্ট করতো না, সুন্দর একটা ভাষা দিয়ে, সুন্দর একটা কথা দিয়ে প্রকাশ্যে তাদের নাম প্রচার করে বলতে পারতো, মাননীয় সরকার, ছাত্রদের যে দাবি দেওয়া এটা যৌক্তিক বলে আমরা মনে করি, সুতরাং তাদের দাবি দেওয়া আপনারা পূরণ করেন, আমরাও তাদের সাথে এই দাবির সাথে একমত। আর ছাত্রদেরকে বলতো এটা যে তোমরা সুন্দর এবং শান্তিপূর্ণ আন্দোলনে থাকো, আমরা তোমরা সাথে আছি, তখনই গাড়ি ব্যালেন্সটা হইতো। কিন্তু 30% মেধা যেটা সরকার নিয়ে আসতে চাইছিল, এটা যদি নিয়ে আসতো তাহলে আমি মনে করি অবশ্যই বাংলাদেশ মেধাশূন্য হয়ে যেত। বাংলাদেশ একটা এই মুক্তিযোদ্ধার কোটা হিসাবে ওরা মেধা থাকুক আর না থাকুক, ওরাই অগ্রাধিকারের ভিত্তিতে চাকরি পেত, আর যারা মেধাবী ছিল ওরা পিছিয়ে যেত। এটা কিন্তু বৈষম্য, এটা কিন্তু ঠিক না, এটা মুঠেই ঠিক না। হ্যাঁ, মুক্তিযুদ্ধ যারা বাংলাদেশে করেছে অবশ্যই তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি, স্মরণ করা দরকার। তারাই আমাদেরকে একটা লাল সবুজের পতাকা এনে দিয়েছে, তারা নয় শুধু, তাদের সাথে অনেক শহীদ হয়েছেন, অনেক পঙ্গু হয়েছেন, তাদেরকে জাতি বই পুস্তক ইতিহাস দিয়ে আজীবন স্মরণ করবে। তাই বলে এটা নয় যে তাদের ঐতিহ্য, তাদেরকে স্মরণ করতে গিয়ে, স্মরণীয় বর্ণীয় করতে গিয়ে বর্তমান যুগে যারা মেধা আসবে ওদেরকে ডুবিয়ে দিবে বা ওদেরকে দাবিয়ে রাখবে, এটা মোটেই ঠিক নাই। বর্তমানে যেই অবস্থার মধ্যে দেশটা ছিল, এই অবস্থার মধ্যে ছাত্র আন্দোলনকে প্রভাবিত করার জন্য অনেক লোক দায়ী বলতে ওরা আলাদা থেকে চাইছে ছাত্রের কাঁধে বন্দুক রেখে স্বীকার করতে। হ্যাঁ, যদি সরকারের আচরণ, বিহেভ বা সরকারের যেই ধরনের এই 30% কোটা, ওরা যদি সরাসরি সবাই প্রকাশ্যে মাঠে আসতো, সব রাজনৈতিক দল, আপমর জনতা, তাহলে জনগণ দেখতো, রাষ্ট্র দেখতো, বিশ্ববাসী দেখতো, সবাই দেখতো যে দাবিটা যুক্তি এবং সবাই প্রকাশ্যে আসে। কিন্তু এইভাবে না করে এই যে তরতাজা প্রাণগুলা অকালে বিলীন হয়ে গেল, এটা বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে জাতির জন্য বিরাট বড় ক্ষতি হয়েছে। অপরদিকে বাংলাদেশের যে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসাত্মক হয়েছে, এটাও ক্ষতি হয়েছে। কিন্তু এই সবগুলো মিলিয়ে ইন্ধনদাতাদেরই বেশি দায়ী, কারণ ওরা যদি সরাসরি মাঠে থাকতো তাহলে এই ঘটনা ঘটতো না। কেন ঘটতো না? বিরাট আস্থা রাজধানী, মানুষে জনগণের রাজধানী হয়ে যেত। তাহলে সরকার কি পারতো অর্ডার দিত আর সেনাবাহিনী বা পুলিশ কি পারতো সবাইকে গুলি করে মারতো? অবশ্যই না। কিন্তু ওরা আলাদা ইন্ধন দিয়ে এটা একটা ক্ষতি করছে। কিন্তু ছাত্রদের দাবিটা ছিল যৌক্তিক, ছাত্রদের আন্দোলনটা ছিল যৌক্তিক। ওরা কিন্তু রাজনৈতিক কোনো দলের নেতা ছিল না। ওদের একটা বিশ্বাস ছিল সরকার আমাদেরকে মারবে না, ওদের একটা আশা ছিল সরকার আমাদের দাবি মেনে নিবে,
ওদের একটা আশা ছিল যে আমরা কোনো রাজনৈতিক দল নই। যেমন এই যে ফার্স্ট যে শহীদ হয়েছিল, শহীদ এই শাহাদাত বরণ করেছে যে বাইটা, এই যে হাত এমনি উঠে দিয়েছিল, সে কিন্তু 100% তার বুকের মধ্যে বিশ্বাস ছিল আবু সাইদ যে আমাকে পুলিশ গুলি করবে না। তার হাতে কিছু ছিল না, কোনো ওয়েপন ছিল না। আমি একটা যৌক্তিক আন্দোলনের জন্য আসছি, পুলিশ আমার সামনে আসছে, আমি একটা সাহসিকতা দেখাইছি, কিন্তু আমি পুলিশের সাথে কোনো খারাপ আচরণ করি নাই, পুলিশকে ইট পাটকেলও মারি না, আমাকে গুলি করবে কেন। তার একটা পুরো বিশ্বাস ছিল যে পুলিশ আমাকে গুলি করবে না, আমি তার ভাই, আমি তার সন্তান, আমি তার ভাতিজা, আমি তার দেশের একটা ভার্সিটির স্টুডেন্ট, আমাকে গুলি করবে না। এই বিশ্বাসটা নিয়েই সে এই চ্যালেঞ্জটা ছুড়েছিল। কিন্তু এই পুলিশ গুলি ছুড়ে তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে, শিক্ষার্থীর সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এরপরে ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা আছে, ইউনিভার্সিটি সারা বাংলাদেশের শিক্ষাঙ্গনের সাথে কি করেছে, একটা বিশ্বাসঘাতকতা করেছে। আর এই শহীদ আবু সাইদের গায়ে গুলি চূড়ার পরেই দেশটা উত্তপ্ত হয়েছে, আর না হয় এত উত্তপ্ত হতো না। সুতরাং আত্মবিশ্বাস যে জিনিসটা আমি প্রথমে বলছিলাম, ওই ছেলেটা কিন্তু আত্মবিশ্বাস নিয়েই আবু সাইদ বলেছিল আমাকে গুলি চালা। এখানে একটা প্রশ্ন চলে আসে যে এটা সলিউশন হলো গিয়ে পলিটিক্যাল সলিউশন, আর তো কোনো সলিউশন নাই। এই রাস্তা যেভাবে যাচ্ছে, মানে বাংলাদেশের যেভাবে যাচ্ছে, আপনার যে দ্বারায় যাচ্ছে, আপনার যে কোনো জিনিসটাকে আমরা পলিটিক্যাল করিয়া কিন্তু আপনার মানুষ মরতেছে। অনলি সলিউশন ইজ টেবিলে বসে এটা মীমাংসা করা, আর কোনো পথ নাই, তাই তো? এই যে মানে গোল টেবিলে বসিয়ে করা, আপনার যত ইসলামিক দল আছে, মানে তার মধ্যে এখানে আমরা বুঝি না যে সলিউশন যদি আপনার এই টেবিলে হয়, তা আমিও ওই টেবিলে থাকা দরকার, বিকজ আই হ্যাভ কোরআন এন্ড সুন্নাহ। আমার কাছে আল্লাহর বাণী, আল্লাহর বাণীর উপরে কিছু নাই। আমি যদি এই টেবিলে না থাকি, এরা কিন্তু হল ফয়সালা ওখান থেকেও করবো, এরা রঙও করবো, বেশিরভাগ রঙ আর কথা, বিকজ মানুষের বিবেক বা মানুষের ব্রেইন অতটুকু কাম করবো যতটুকু দেওয়া হয়েছে। এই জন্য আলাদা এডিশনাল আপনার দেওয়া হয়েছে কোরআন এবং হাদিস দেওয়া হয়েছে, যাতে আমরা এক্সট্রা ইনফরমেশন পাই। আপনার এই টেবিলে বসা লাগে আমরা খেতা করলাম, মানে আমরা পলিটিক্যাল এঙ্গেজমেন্টও লাগি মুসলমান যত দল আছে, ইসলামিক যে দল আইডিওলজিগুলো আছে, আমরা জেনুইনলি খেতা করলাম। আপনার কাছে লাগেনি এটা তো এইভাবে যেভাবে চলে আপনার অনেক দল নামে আপনার জানবা চাইলাম আমরা খুইয়া খুইয়া, উই নো এটা কোনো দিন বাস্তব আর কোনো সম্ভাবনাও নাই। আপনার 5%, 2% আপনার মানুষের ভোট দেয়। হাউ ইউ গোয়িং টু গো ইন টু দিস টেবল? এখন এইটা আমরা আরও কত বছর লাগবো বুঝতে হইলে। হোয়াট ডু ইউ থিঙ্ক? আমার সাথে লাগে তো একটা ফাগলামি আমরা করলাম সামহাও। এটা আমরা অনেকে বুঝার পরেও অনেকে স্বার্থের কারণে, শুনুকা, যেই সরকারের ক্ষমতায় যাইবে সে সরকার একটা পলিসি থাকবেই কিভাবে সে ক্ষমতায় টিকে থাকতে পারে, বাস্তব যাবে। তখন এই টিকে থাকার জন্য যে পলিসি সরকারের, সবচেয়ে বড় একটা পলিসি যে কোনো সরকারের, যে আপনি যেটা বলছেন ইসলামিক দলগুলো হোক অন ইসলামিক দলগুলো হোক, তার মধ্যে একটা ফাটল ধরে রাখা। আর এই ফাটলটাই তারা চেষ্টা করে ধরানোর জন্য, আর এটা কিন্তু ধরায় ফেলে। তারা কিভাবে ধরায়? কোনো সময় ওদেরকে বিভিন্ন লোভ দিয়ে, ক্ষমতার লোভ, অর্থের লোভ। যেমন দেখবেন ইসলামিক দলের মধ্যে কিছু দলের লিডার আছেন, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, এরপরে বিভিন্ন ধরনের অর্থনৈতিক সুযোগ সুবিধা নিয়েছেন, 5 বছর সরকার ওদের দিয়ে বিভিন্ন ধরনের সুযোগ নিয়েছে, এরপরে আবার তাদেরকে বিপরীত টিস্যুর মতো আবার ডাস্টবিনে ফেলে দিচ্ছে, আবার নতুন করে একজনকে আনছে। কিন্তু নতুন করে যিনি আসছেন উনি কিন্তু আগের যে টিস্যুটাকে ফেলে দেওয়া হচ্ছে উনি কিন্তু এটা ফলো করতেছেন। উনি ভাবতেছেন যে আমি যাই গিয়ে টিস্যুই হোক, কয়েকদিন কিছু মজা লুটে নিয়ে আসলাম। এইভাবে লুবে পড়ে এই ফাটলটাকে ব্যবহার করে, আর সরকার এই সুযোগটা নেয়, আর এরা ঐক্য হতে পারে না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, সরকার কিন্তু এই আওয়ামী লীগ সরকার হোক, যেই কোনো সরকারই হোক, সরকার যখন ক্ষমতায় যায়, যখন কোনো আন্দোলন তার খুব উচ্চ পর্যায়ে প্রভাবিত হয়, তখন সরকার দমন নিপীড়ন শুরু করে একটা ভয় বা আতঙ্ক সৃষ্টি করার জন্য। এটাই বাস্তবতা। আমরা আলাপ আলোচনা করতেছিলাম বাংলাদেশ নিয়ে এবং বিভিন্ন ওয়ার্ল্ডে যে ক্রাইসিসগুলো চলতেছে আপনার উম্মার উপরে, স্পেশালি মুসলিম উম্মা। সো এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করতেছি এবং মেনলি বাংলাদেশ নিয়ে আমরা কিছু আলাপ আলোচনা করছি, যাতে আমরা সবাই বাংলাদেশি এবং বাংলাদেশের উপরে যে বর্তমানে একটা ক্রাইসিস চলতেছে, আপনার যে স্টুডেন্ট
নিয়ে এবং অনেক মারা গেছেন। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন। এবং আমরা একটু আশা করি যে আমাদের সরকারটা একটু সহনশীল হইবা, যে নিজের দেশের নাগরিকরা এইরকম মানে বিচার ছাড়া, ইফ দে ডান সামথিং রং, কোর্ট আছে, বাংলাদেশেও আপনার বিচার পদ্ধতি আছে, কিন্তু এই বিচার পদ্ধতি ছাড়া আমরা যে সরকারি মারাম রাস্তার মধ্যে আপনার এইগুলা খেল লাগিয়ে আপনার কিন্তু কিতালি বেনিফিট লই আন না আপনার সকলেরও আপনার ইমেজ নষ্ট হওয়ার। ক্যান ইউ ইমাজিন আমরা গিন্না করাম জিনিসটা দেখিয়া, আর যারা আপনার মানে সারা ওয়ার্ল্ড যারা চালা আপনার মানে ক্যান ইউ ইমাজিন তারা দেখে খিলা মনে করেন আপনারা, আমরা মানুষ খিলা মনে করতো তারা আপনার যে কোনো কিছু নাই, শর্ট করো মারো ফালাও, সামহাও আমরা খুবই একটা মানে আমাদের পরিচয়টাও তো বালা দিলাম না কি আপনার। সো আমরা দুই পক্ষ থাকি একটু চিন্তা করা, আমরা সব বাংলাদেশি, যাতে বাংলাদেশের কিলা ফায়দা হয় এবং এর মধ্যে আমরা থাকলাম আমাদের সকলের কিলা ফায়দা হয়, উই নিড টু থিঙ্ক একটু এইরকম আর কি আপনার। সো নাসির ভাই আপনার কাছে আবার চলে আসি, আমি যে প্রশ্ন করেছিলাম আগে আপনার, আমি সরি আসি আপনার মধ্যখানে স্টপ করেছিলাম, ইফ ইউ ক্যান কন্টিনিউ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। না, আমি যে কথাটা বলতেছিলাম যে সরকার যেই যখন ক্ষমতায় যায় না কেন, সে তার ক্ষমতা টিকে রাখার জন্য সে চেষ্টা করবে, এটাই স্বাভাবিক, যেহেতু গণতান্ত্রিক দেশ। বর্তমান ছাত্র রাজনীতি আমরা তো সিলেক্ট করছি ফার্স্ট বছর লাগে, এখন 2 মাস গেছে আমরা সেলা মাইলতাম, মানে এটা তো মানে মানে বাদ খাওয়া নাই যে না লামাইতাম উঠাইতাম ফালাইতাম দৌড়িতাম। এই জন্য জনগণ বুঝে নাই সরকারের চোখের ভাষা, জনগণ বুঝে নাই সরকারের মুখের কথা, জনগণ বুঝে নাই সরকারের হার্টের অনুভূতি। সরকারও বুঝে নাই জনগণের মুখের কথা, চোখের ভাষা, হার্টের অনুভূতি। কিভাবে আমি বলি, যেমন দেখেন এই যে ছাত্রগুলোকে ফাঁকির মতো গুলি করে মারা হলো, ওদের বিশ্বাস ছিল মারবে না, কিন্তু এই সরকারের ভাষা যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলা বুঝতো বা ছাত্র সমাজ বুঝতো তাহলে গড়তো না। যেমন কিভাবে 2008-এ যখন সরকার ক্ষমতায় আসে, কিসের মাধ্যমে? সেনাবাহিনীর মাধ্যমে। আচ্ছা, আসার পরেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করছে। এটা কি সরকার বাতিল করছে? না, সরকার পলিসির মাধ্যমে কোর্টে নিয়ে কোর্টের মাধ্যমে রায় দিয়া বাতিল করছে। সুতরাং কোর্টের কাঁধে বন্দুক রেখেই হোক সরকার পলিসিগতভাবে এটাকে বাতিল করছে। তারপরে আসুন, 57 জন সেনাকে 25শে ফেব্রুয়ারি হত্যা করা হলো, শহীদ করা হলো। তাদেরও বিচার কিন্তু সরকারে করছে। কিভাবে? একটা বিচার বিভাগের মাধ্যমে, যদিও বিচার বিভাগে কাঁধে বন্দুক রেখে সরকার করেছে। তারপরে আসুন, বাংলাদেশের যুদ্ধাপরাধের যে বিচার, এই বিচারগুলোও একটা কোর্ট তারা তৈরি করেছে, বিডিআর হত্যার একটা কোর্ট তারা তৈরি করেছে, কিন্তু বিচারগুলা বিচারকের রায়ের মাধ্যমে সরকার তাদের কাঁধে বন্দুক রেখেই করতেছে, মানে নিরপেক্ষ হয়েছে না, নিরপেক্ষ হয় নাই। সরকার তো চাইবে আমরা আমাদের যে পরিস্থিতি, আপনার যে ইতিহাস হইলে আপনার ইতিহাস তুই আপনার আরো করে যান দেখবা, যে সরকারটা গেছে সামহাও তারা কিন্তু এইরকম জিনিসগুলা করে। করে কেন করে কেন? তাকে ক্ষমতা থাকার জন্য করে। আমি বলি একটু, ক্ষমতা থাকার জন্য করে। তো এইভাবে যদি আপনি দেখেন, বিশ্বজিৎকে হত্যা করা হলো, 28 অক্টোবর কি রক্তাক্ত হলো বাইতুল মোকাররমে। এই সমস্ত যে আপনি গবেষণা করেন, দেখবেন সরকার কিন্তু এই সবগুলারই একটা না একটা বিচার, সাগর রুনি হত্যার বিচার চলতেছে, হয়তো কিছু হচ্ছে না, সরকার একটা পলিসিগতভাবে আগাচ্ছে। এটা সরকার কিন্তু পলিসি তার করবেই, কিন্তু আমরা যারা বাইরে আছি এই ভাবভঙ্গি বুঝে আমরা এটাকে কি করতে হবে। আমি বুঝলাম আপনার এগুলো, বুঝলাম সরকারের এইগুলো আপনার মনে হয় যে এইগুলো লোকে আপনার রং করছে, মানলাম আপনার কথা। আমরা যারা বাড়া আছি, আমাদের মানুষের দেখো কত জাত ক্রাইম, কত জাতর বদমাশি, চুরি, গাঞ্জা, মদ, মানে কোনটা আমরা বাকি রাখলাম না। না আমরা কোনো ল মানি, না কোনো মানে ট্যাক্স কত দিই আমরা, পাবলিকের কথা আমি হইলাম। সামহাও আমরা তো যারা আমরা তার মুখে আঙ্গুল দেখাইলাম, আমরা তো অত বালা নাই। ইয়েস, আমরা তো অত বালা নাই। আপনার এখন হাউ ডু উই জেনুইনলি এইগুলা যারা সরকাররা যায়, সরকারের বাড়া আমরা যারা থাকি, এরা আমরা এরকম হই। বাট আমরা যারা বাড়া মানুষ, যারা আপনার তারা দুস্তর নাম, বালা মানুষের সংখ্যাটা কত হোক আছে? সংখ্যা খুবই নগণ্য, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, বালা মানুষ বলতে বর্তমানে যারাই আমরা বুঝি না কেন, তাদের তো প্রতিনিধিত্ব বা সরকারের ক্ষমতায় তো আরও বিভিন্ন দলও বাংলাদেশে ছিল, কিন্তু হয়তো আগের চেয়ে ওখানের অবস্থাটা বেশি ওয়ার্স। কিন্তু কম্পেয়ার করলে
কিন্তু সব সরকারই এই ধরনের করে। এখন আমার কথা হচ্ছে যেটা ইসাক ভাই আমি বলতে চাচ্ছি যে সরকার এগুলা নিবে, কিন্তু সরকার বুঝতেছে ছাত্রদের রাইট আন্দোলন, সরকার বুঝতেছে অন্যায়ভাবে ছাত্রদেরকে মারা হয়েছে, সরকার বুঝতেছে যে বাংলাদেশের যে রাষ্ট্রীয় ক্ষতি হয়েছে যে এবার যারাই করছে। বাংলাদেশের বর্তমান যে প্রধানমন্ত্রী উনিও কিন্তু এই যে ছাত্রগুলোর হত্যা করে উনার হৃদয়েও কষ্ট আছে, কিন্তু উনার কিছু করার নাই। উনাকে টিকে থাকতেই হবে এই সরকারে। উনাকে ক্ষমতাচ্যুত হলে পরে উনার কি অবস্থা হবে, উনার দলের কি অবস্থা হবে, উনার সংগঠনের কি অবস্থা হবে, বা উনারা যা অতীতে করেছেন এই সবগুলাকে যদি ক্যালকুলেশন করেন তাহলে তারা ক্ষমতায় টিকে থাকতে হলে তারা যখন যা প্রয়োজন সেটাই করবে, তাদের বাঁচার জন্য, তাদের দল বাঁচানোর জন্য, তাদের টিকে থাকার জন্য। আচ্ছা, এখন প্রশ্ন আরোটাই চলে আসে। প্রশ্নটা হইল আপনার, আমরা যত সব, আমরা তো মুসলমান সব, আমরা জানি বিচার তো কোনো শেষ বিচার নাই। ইয়েস, এখানে তো শেষ বিচার নাই, বিচার তো বাকি রয়ে গেছে। এই যে আমরা মানে শুধুমাত্র আমার সামহাও আমি চাইলাম দেশ লাগে ওটা করতাম। আচ্ছা, দেশ লাগে ওটা করার কি আপনি যে খুনোর ওইটর হইটর আপনি যেন এই সব কিছু আপনার উফরে লইরা সরকারের তা হোক আর বাড়াতা হোক লইরা আপনার এই বিচার তো ওই বইটা আপনি নিজে বিশ্বাস করিয়া মুসলমান হয়েছেন। তাইলে এই সময় মানে আমি তো মানে আমার বিবেকও ধরে না যে এইটা কোন ফায়দা লাগি মানুষে অত দূর যায়, অত দূর যায়। এখন আপনি আমার হোক চান মনে হলো ইসলামী দল গেল, তারা গেলে এগুলো করতো না। ইসলামিক দল গেলে এগুলা করব কি করতো না, কারণ দেশের একটা লোক দেশের স্বার্থ, দেশের ঠিক গেলে অনেক কিছু করা লাগে। নাইলে আপনার ওই জন্য খুব সকালে উঠে আছে আমি লামাইলাম আজকে আজকে লামাইলাম, এটা বলি এটা তো মানে বিয়ান না। না 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 খালি কইলেই যে সরকার লামিয়ে যাবে এমন না। ইসলামিক দলগুলা গেলে যে করব কি করতো না, এই যে প্রশ্নটা আপনি করেছেন, প্রথম কথা হচ্ছে ইসলামিক দল যদি কোনোদিন ক্ষমতায় যায় এটা তারা করার কোনো অধিকার নাই, করার কোনো সুযোগও নাই, করতে পারবে না। হ্যাঁ, এখন করবে কি করবে না এটা জনগণকে বুঝতে হলে একবার ইসলামী দলকে ক্ষমতা দিতে হবে। কারণ ওরাও তো মানুষ, ওরা ভুল করতে পারে, ওরা এরকম করতে পারে, কিন্তু ইসলামিক স্পিরিট হচ্ছে কোরআন হাদিসের স্পিরিট হচ্ছে। আর ওরা যদি প্রকৃত অর্থে কোরআন এবং হাদিসের রিচার্জ অনুসারে ইসলামিক দলের লিডার বা নেতা বা তারা যদি আমির হয়ে থাকে গেলে আশা করা যায় করবে না, এবং করবে নাটাই তাদের দায়িত্ব। হ্যাঁ, কিন্তু এখন তো এটা বলা যাবে না, আফটার অল ওরা মানুষ। ওদেরকে একবার ক্ষমতায় পাঠান আপনারা, পাঠাইয়া ওদেরকে একবার বসান, বসাই ওই জন্য ক্ষমতার নেতৃত্ব দেন আর বাইরে আন্দোলন করেন, দেখেন ওরা কোন করে নাকি ইসলামিক কোন পলিসি অবলম্বন করে। চমৎকার চমৎকার। আচ্ছা, আপনি মনে করেন বাংলাদেশে যে ছোট ছোট দলগুলো আছে, কত হাজার আমি জানি না কত দল আছে আপনার, অনেকে কিন্তু আপনার ইলেকশনও যায়, আপনার তারা জীবনে কিন্তু যাইতে পারবো মনে করেননি, জীবনও যাইতে পারবো। ওকে, তাহলে এটা একটা বুকামি আমরা করলাম। তাহলে মানে না না, এটা একটা বিজনেস, একটা ব্যবসা। আচ্ছা, একটা দল হয়ে গেলে আমি যদি একটা দল করে ফেলি, বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার হিসেবে আছে, আমি দলের লিডার হয়ে গেলাম, আরো কিছু মানুষকে নিয়ে এলাম, ইলেকশন আসলো, এই সেই একটা ফান্ড হলো, আমার মোটামুটি সোলার একটা ব্যবস্থা হয়ে গেল, আর আমি লিডার হিসেবে দেশে একটা পরিচিত হয়ে গেল। এটা জেনুইন তো একটা আপনার মানে ওই যে আমাদের ইন্টেনশন যে একটা জেনুইন তো একটা ইন্টেনশন আছে, মানে পলিটিক্স বা সমাজ গড়া, রাষ্ট্র গড়া, এটা তো আমাদের জন্য ফরজ। জি, ফরজ। এই গড়ার মধ্যে তো মানুষের শান্তি পাইব, আপনি ইজি করিয়া দিবা, আপনি সব কিছু মানুষ ইজি করে দিলাইবা আপনার, এটা ছাড়া তো সম্ভব নয়, রাষ্ট্র ছাড়া তো সম্ভব নয়। এখন আপনার এই যে দল আপনি কইলে এইগুলা আপনার সম্ভব নয় গে যাওয়ার, তাহলে প্রত্যেকটা দেশ, ওই দেশে হোক আপনার দুইটা দল আছে মেইন, বাংলাদেশ হোক দুইটা দল আছে মেইন, তাহলে আমরা তাদের সাথে মিলিয়া এখানে আপনার রাজনীতি না করি না এখানে, এবং তারারে আমরা কইম যে আমাদের এই দাবিগুলো আছে, যেও যাইবা আমরা আইতাম নাই, আপনারা এইগুলা বাস্তব করলে আমরা আত্মমাতানোর পক্ষে আছি। আমার দাবি হলো এটা যে মনে হল প্রত্যেকটা স্কুলও আমরা চাইব যে আপনার বাধ্যতামূলক ইসলামিক শিক্ষা দেওয়া হোক। আমরা কিচ্ছু চাইলাম না, কোরআনটা বুঝাই দিব ফরাইবাই, হাদিসটা ফরাইবা, দুইটা ক্লাস করবাই, বাধ্যতামূলক। আমরা কোনো রাজনীতি প্রতিষ্ঠান তোমরা আইতাম নাই, আমাদের অতটুকু। নেক্সট ইয়ার আপনার হলো যে আমাদের যে অর্থনীতি ব্যবস্থা আছে, আমাদের দাবিটা হইল ইফিরা যে আপনারা এটা ইসলামিক শরিয়ার মতো আপনারা চালাইবা। বাংলাদেশে কোন দল মানত না একটা বলে, এটা তো কোনো দাবিও চলেন না। এখন আপনারা কাছে এগুলো গিয়া সাপোর্টার আছে, জনগণ আছে, আপনারা যাবাই যাইব বলে আমরাও দুইটা পাইলাম। আমার কাছে লাগে না অন্য কোনো পথ আছে যে ইসলামী দলগুলো আপনার যে এই
মেন সিনেতারা আইবা মেন স্ট্রিমে যাইতে পারবে আমার কাছে লাগে না আপনার কাছে কিতা মনে হতো না এটা সম্ভব নয় আইতা নাই মেন স্ট্রিমও আইতা নাই কারণ ওই গিয়ারি বাংলাদেশ তো মেজরিটি মুসলিম 90% বা 95% বা যাই এখন অন্যান্য ধর্মাবলম্বী আছে কিন্তু সরকার যখন এই কোনো ধরনের এই ক্ষমতায় যাইবে বা কোনো শিক্ষানীতি হোক রাজনীতি হোক যে নীতি করতে যাইবে তখন তো সরকার চাইবে সব দলের একটা ব্যালেন্স রাখতে শুধু যদি ইসলামকে প্রায়োরিটি একটা কিছু করে তাহলে অন্য ধর্মের যারা আছে এরা একটু আপত্তি আনবে সুতরাং এইটারও সমাধান আছে এটার সমাধান হচ্ছে তাদের ধর্মকে তাদের ক্ষেত্রে প্রায়োরিটি দেওয়া তাদের ধর্মের ক্ষেত্রে একটা কারিকুলাম সাজানো হোক কিন্তু যেহেতু মেজরিটি বাংলাদেশ মুসলিম কান্ট্রি এই হিসাবে মুসলিমদের কোরআন হাদিস চর্চা এর অর্থ ইকান নয় যে প্রাইমারি স্কুল যেটা বলছেন হাই স্কুল যেটা বলছেন এখানে মুফতি বানাক মুহাদ্দিস বানাক মুফাসসির বানাক না বেসিক ইসলাম যেগুলো কিভাবে সে ওযু করবে কিভাবে নামাজ পড়বে কিভাবে অপবিত্র হলে পবিত্র হবে বেসিক ইসলামিক নলেজগুলা যেগুলা দেওয়ার জন্য এগুলা করতে পারে এটা ঠিক আছে এটা সম্ভব কিন্তু চাইলে সরকার পারে ওরাও মানুষ বিধর্মীরাও মানুষ যেমন এই দেশে আপনি দেখেন একটু আগে যে আপনি বলছিলেন এই দেশের গণতন্ত্র আছে এই দেশে মিটিং মিছিল আমরাও করি কোনো দরপাকড় নাই গুলি নাই শান্তিপূর্ণ মিছিল শান্তিপূর্ণ আন্দোলন সরকার সহযোগিতা করে পুলিশ এসে ব্যারিকেড দিয়ে আমাদেরকে সহযোগিতা করে কিন্তু বাংলাদেশিরা নাই কেন নাই এই যে হিংসাত্মক রাজনীতি বাংলাদেশে আর একটা বিষয় একটু আগে যেটা আপনি প্রশ্ন করেছিলেন আমি দুইটা কথা বলতে চাইছিলাম একটা বলছি আর আরেকটা আপনি আমাকে বলতে দেন নাই যে ওই যে ইসলাম প্রিয় মানুষ যারা ক্ষমতায় যায় অথবা নাওই যায় তারা কেন একতা হওয়ার জন্য সব একমত হয় না একটা কারণে বলছিলাম ওদেরকে লোভ দেখানো হয় যেটা বলছিলাম যে একজনকে নিল না কিছুদিন ব্যবহার করার পরে ওনাকে বাদ দিয়ে আরেকজনকে নেয় কিছু অর্থনৈতিক লোভ এই সেই বা কিছু পীর মসলক বা এই ধরনের যেগুলা ইসলামের মধ্যে দুর্বল পয়েন্ট ওই ধরনের কিছু জিনিস নেওয়া সরকার ব্যবহার করে তাদেরকে একটা কারণে ওরা ওইদিকে যায় আর আমাদের ঐক্যটা ভেঙে যায় আরেকটা কারণ হচ্ছে আপনি দেখেন বাংলাদেশের প্রধান বিচারপতি থেকে নিয়ে পুলিশের প্রধান আইজি থেকে নিয়ে সেনাবাহিনীর প্রধান থেকে নিয়ে অনেক কিন্তু সরকারকে জান প্রাণ দিয়ে সর্বাত্মক সহযোগিতা করেছেন বা করেন শেষ পর্যন্ত যদি একটু সরকারে উলটপালট হয়ে যায় তবে তাদের ইতিহাস কি বাংলাদেশের জনগণ জানে ঠিক এই সময় কোনো আলিম বা বাংলাদেশের কোনো গণ্যমান্য ব্যক্তিরা যখনও চায় এই ধরনের কিছু করতে ঐক্যের কারণে তখন তার জানের মধ্যে মনের মধ্যে একটা ডর বা ভয় চলে আসে একজন বিচারপতি যদি এই অবস্থা হয় আমার কি হবে একজন পুলিশের প্রধানে যদি এই অবস্থা হয় আমার কি হবে একজন সেনাবাহিনীর প্রধানে যদি এই অবস্থা হয় আমি তো তার তুলনায় কিছুই নাই সুতরাং আমি সরকারের বিপক্ষে গিয়া বা ইসলামের পক্ষে গিয়া এই ধরনের কথাবার্তা বলে এই ধরনের নির্যাতন নিপীড়নের শিকার হওয়ার চেয়ে আমার এক বস্তা কিছু সুযোগ সুবিধা নিয়ে আমি আমার পিরাকিটাই চালিয়ে যাই এই ধরনের কিছু চিন্তা ভাবনা মানুষের যার কারণে হয় না আচ্ছা আমি মনে হলো আমরা আপনি ফিরাকির পাতে নিয়ে আইসেন আপনার এইটার অপোজিটে মনে হলো আপনার মনে হলো যে অন্য সংগঠনে যেগুলো যায় ইসলামী দলগুলো যায় আপনার তারা ফিরাকি পন্থী নাকি মনে হলো আপনার এর বাদে তো তারা কোনো মানে ফায়দা তো নিতে আমরা দেখলাম না বিকজ আপনি যে আমাদের যে মানসিকতা মানে আমাদের যে চিন্তাধারাটা হইব যে আমরা কিন্তু সম্মান কিন্তু হলো দিতে হইব রং দেখলো তবুও আমরা সামহাও তাদের অ্যাকসেপ্ট না করলে না এলে কিন্তু তাহলে তো আমি জেলা আছে ওলেও রয়ে গেলাম আমি হাজার রাইটই বই আমি আপনার একটা কথা শুনতাম না তাহলে ঐক্য তো হইতো না ঐক্য হইতো না আপনার সার দিতে হইব আপনার সার দিয়া আপনার সামহাও সার বলতে আমরা এখানে হইলাম না যে 70-এর সাথে সার তো দেওয়া যায় না যেটা আমি সত্য মনে করলাম আমি মনে করলাম আপনার কাছে এটা না লাগতে পারে যেমন মনে আমি ওটা হয়েছি যে না আপনারা এই যে মেন টু দল আছে মেন স্ট্রিমর আপনারা ওদের লগে মিললে করুকা এটা আমার মত তাই তো এটা আপনার আমার লাগে একটু আর কথা নাই 100% ওইটাও নাই বলে তো আমার বলতে কোনটা থাকতো নাই আমি যে ইসলামী দল করি আমার তো বলতে কোনটা নাই কেন তো তার মোটামুটি সারিয়া হারছি এটা আপনার ভিউ হইতে পারে এখন আমার কত একটা প্রশ্ন হলো যে কোন কারণে যে ইসলামী লিডার যারা আছেন এরা মানুষের পছন্দ মানে সামহাও ট্রাস্ট করে না অথচ সুর লুচ্চা ওটার মাঝে ট্রাস্ট করলে সামহাও আই ডোন্ট নো ওয়াই তাহলে আমরা মানুষ হইতে পারছি না মানে আমরা সমাজের লোকে মিশতে পারছি না সমাজটা আমরা চিনলাম না অথবা আমাদের যোগ্যতা নাই আচ্ছা এটার আনসারটা আমি দেই যে ইসলামিক লিডাররা বিশ্বাস করেন না কিন্তু অত যারা সুর লুচ্চা যারা ওদেরকে বিশ্বাস করে এর একটা কারণ হলো গা ইসলামিক সবাই নাই কিছু আমরা জানি আমরা আমাদের যে লিডারশিপ যারা আপনার দিরা এর মধ্যে তো
শতকরা আপনি কজন পাইবা যে আপনার করাপ্টেড নাই, করাপশন নাই, অর্থ যেভাবে তারা মানে বানাইরা আপনার, তারা বেতন কত ফাইন, কিন্তু তাদের বাসা গড় বাড়ি বিদেশ বাচ্চা কাচ্চা দেখলে কইবা এই রে বাপ রে, বা কোটি কোটি হাজার কোটি লিও বিতাকছে তারা। কিছু কিছু ইসলামিক লিডার বা স্কলার এখন আছে যারারে মানুষ বালা পায়, কিন্তু আর যারারে বালা পাওয়ার মতো যোগ্যতা আছে, এই যোগ্যতাটা উনি প্রকাশ করার মতো সুযোগ পাচ্ছেন। ফর এক্সাম্পল, একজন যদি এমপি হয়, ইসলামিক স্কলার হয়, এমপি হওয়ার পরেও যে সুষম বন্টন, বিচার, ন্যায়, নীতি, মানুষের সাথে ভালো ব্যবহার হে প্রকাশ করতে পারে, তাহলে তার যোগ্যতাটা প্রকাশ পাইল। হে তো এই ধরনের পদে যাইতে পারতেছে না, হে মেম্বার হইতে পারতেছে না, চেয়ারম্যান হইতে পারতেছে না, এমপি হইতে পারতেছে না, জাজ, ব্যারিস্টার, এই ধরনের কোনো পদে যাওয়ার পরে যদি হে স্বাধীনতা পায়, হে যদি একজন জাজ হয়, একজন ম্যাজিস্ট্রেট হয়, আর তাকে যদি এই সুযোগটা দেওয়া হয়, তোমার জন্য বিচার বিভাগ স্বাধীন, তুমি স্বাধীনভাবে বিচার করো, তখন তার ভিতরে যে যোগ্যতা আছে এটা প্রকাশ পাইলে পরে মানুষ জানবে, তখন তাকে ভালো হবে। কিন্তু অনেক লুকায়িত স্কলার এবং আলিম উলামারা আছে যারা এই সুযোগটা পাচ্ছেন। তারা তো আপনার সামহাও ইন্ডিপেন্ডেন্ট নাই, তো তারা তো আপনার একটা দলের পক্ষে থেকে আবার আর তারা দল প্রমোশনও করে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি তো আপনার যে এজেন্ডা লইয়া আইসো, আপনি তো বাস্তবায়ন করতে চাইরা, তো এই তো প্রবলেম। আপনি দলের ঊর্ধ্বে হইল জনগণ, দলের ঊর্ধ্বে হইল রাষ্ট্রীয় ক্ষমতা বা রাষ্ট্রীয় সম্পদ, এগুলাকে প্রায়োরিটি দিতে হবে। আর দলের বিভিন্ন যে কারিকুলাম আছে বা সার্কামস্টেশন আছে, ওইগুলাকে কাজও লাগাই জনগণের প্রায়োরিটি এবং সরকারের প্রায়োরিটি দিতে হবে, তখনই মানুষ বুঝবে কার জন্য কাজ করবে, নাইলে বিশ্বাস করবে। এইটা বাস্তব। আচ্ছা, আমাদের আসলে বেশি সময় রয়েছে না আপনার। আমার লাস্ট প্রশ্ন একটা হইল যে আমরা সামহাও মানে এত আমি বড় হয়েছি যে বাবার ওয়াজ শুনতে শুনতে আমি বড় হয়েছি যে লাগতো এই সময় যে আপনার পলিটিক্স করা হারাম, মানে গড় বাড়ি বানানি পয়সা দিয়া এটা হারাম, এটা দুনিয়া, মানে পয়সা হইল গিয়া দুনিয়া, মানে যত গরিবও থাকা যায়, যত নিরাই থাকা যায়, কোনো মাতমাত না, মানে যত মানে নিশ্চুপ থাকা যায়, কোনো রকম নামাজ পড়া যায়, আমার লাগিয়ে নাফ। এই যে আমরা চিন্তাধারা মানুষের কাছে দিছি, এখন হঠাৎ করে আমরা কইলাম না 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 না, রাষ্ট্র না চালাইলে সমাজ ঠিক হইতো না, রাষ্ট্রর মানে পাওয়ার ছাড়া ইসলামরে মানে পরিপূর্ণতা করা যাইতো না, মানে সামহাও দুইমুখী হয়ে যায় নাকি। এখন মানুষের তারাও মানুষ লইয়া আমরা হাসের লইয়া বলে অন্য হইলা একটা, এখন আর একটা। এই যে আমরা মানে সামহাও রং ইনফরমেশন দিলাম আপনার, এর লাগে মানুষ আমরা বিশ্বাস করেন না। আপনি আমার একটা মিনিটে মানে বা 2 মিনিট বেশি 1 মিনিট বানা আপনার যে এই ভুল আমরা খেনে করলাম না ফয়লা, এই ভুলটা করার কারণ আপনার আমি কই, এখন যেইভাবে ইসলামের প্রচার এবং প্রসার বিশেষ করে আমাদের এশিয়া মহাদেশে বা বাংলাদেশে হচ্ছে, ইসলামের ওয়াজ, তাফসির, কোরআন হাদিসের চর্চা প্রত্যেক গ্রামে মাদ্রাসা, প্রত্যেক এলাকায় কলেজ, ইউনিভার্সিটি বা ইসলামিক মাদ্রাসা, দাখিল, আলিম, ফাজিল পর্যায়ে হচ্ছে, যেইভাবে কোরআনে হাফিজ হচ্ছে, আগে আস্তা এরিয়া জুড়ে একজন হাফিজ পাওয়া যেত না, একজন আলিম পাওয়া যেত না। এই হিসাবে গ্যারি কিছু আলিম উলামারা বাড়তেছে। আর এখন যেইভাবে কিতাবসমূহ বাংলা, আরবি, ইংরেজি, উর্দু সব ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে, মানুষ ঘরে বসে নিজে নিজে চর্চা করতে পারতেছে। ইউটিউব বিভিন্নভাবে গুগলে গিয়ে সার্চ করলে যেই কোনো ধরনের মাসলা মাসের জানতে পারে, এইগুলো আগে ছিল না। আগে ছিল যেইগুলা, আপনি একটা তালাকের মাসলা আনতে হলে সুনামগঞ্জ থেকে সিলেট আসতে হচ্ছে, একটা কিতাব আপনার এরিয়াত পাওয়া গেছে না, দেখা কম আছিল, প্রচার প্রসারটা কম আছিল, আর আলিম সমাজও কম ছিল, ব্যাখ্যা বিশ্লেষণ কম ছিল, যার কারণে সেই সময় কিতাব ছিল নিয়ামুল কুরআন, বেহেশতি জেওয়ার, যেগুলো সাধারণ মানুষের দ্বারে কাছে ছিল আর কি। তো এইগুলা কিতাব ছিল বা এইগুলা মানুষের জন্য তখন বড় একটা নিয়ামত ছিল, এটা আমি স্বীকার করি। বা তখন মানুষের যা পাইছে তখন কিন্তু কোরআন এবং হাদিসের আলোকে আপনাকে রাজনীতি করতে হবে। কোরআন এবং হাদিসের আলোকে আপনি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় না যান, ইসলাম সুপ্রতিষ্ঠিত হবে না। কোরআন এবং হাদিসের আলোকে মানুষ আগে জানতো না কিভাবে বিয়া করলে শান্তি আসবে, কিভাবে পারিবারিক সমস্যার সমাধান করলে শান্তি আসবে, এগুলা কিন্তু মানুষ জানতো। যখন এটা তার উপরে আইসা পড়তো, তখন সমাধানের জন্য মানুষ জানার চেষ্টা করতো। এখন কিন্তু লেখাপড়া, চর্চা, বিভিন্ন ভাষায় কোরআন হাদিসের তাফসির, এমনকি বিভিন্ন স্কলার হল মাঠে ময়দানে
করার কারণে মানুষ এখন জানতেছে, বুঝতেছে। আর আগে ছিল এগুলা সীমিত কিন্তু অনেক দূরে ছিল, যার কারণে মানুষের সেই যে ধারণা রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়া যাবে না, নীরব থাকতে হবে, মসজিদে বসে তসবিহ টানতে হবে, আর এইগুলো আমার জন্য ঠিক না, আমি মুসলমান, এই যে ধারণাটা এখন দূর হচ্ছে, যার কারণে আগের এই বিষয়টা মানুষের দূরে ছিল, এখন মানুষের হাতের নাগালে পেয়ে গেছে। লাস্ট প্রশ্ন, যে মানে বাংলাদেশের অবস্থা বলি আমরা, অথবা এই বাংলাদেশের তুই বলি যে অবস্থায় আমরা যাইতাম আপনার, আমরা দেখলাম না যে দুনিয়ার যে আপনার বড় বড় হিউম্যান রাইটস গ্রুপগুলো আছে, বা যে গ্রুপগুলো আপনার আসলে খুবই জেনুইনলি তারা অনেক কাজ করে, এটার উপরে তো তারা মানে অত গুরুত্ব দিচ্ছে না, অথবা বিদেশ থেকে যে একটা ছাপ হওয়ার কথা আছে বলে আপনার অত মানুষ মানে এইরকম যার একটা ছাপ নর্মালি থাকে, সো এইগুলার কোনো কারণ থাকতে পারেনি না তারও ফেড আপ হয়ে গেছে, ফরগেট ইট, তারা মরতে দাও? এগুলার প্রথম কারণ হচ্ছে যেটা ছাত্র সমাজ অথবা ছাত্র সমাজকে যে বা যারা উস্কানি দিছে, ওরা কিন্তু ধারণা ছিল আমরা যদি পরিষ্কার মেনশন করে মাঠে ময়দানে নামি, আমরা সরকারের রেশানলে পড়বো, নির্যাতনে পড়বো, সুখে পড়ে যাব, আর সরকার আন্তর্জাতিকভাবে এটা চড়াইয়া দিবে, এটা ছাত্র আন্দোলন না হয়ে রাজনৈতিক আন্দোলন হয়ে গেছে। কিন্তু বর্তমানে আপনি দেখেন বাংলাদেশে যে রাজনৈতিক লিডাররা আছেন কেউ কিন্তু বাইরে নাই, সকালেই ছুটো করে ঢুকে গেছেন। সরকার কিন্তু সময় মতো ঠিক মতোই সদ্ব্যবহার করছে, কিন্তু এই কাজটা যদি তারা ওইভাবে চিন্তা করতেন, আমরা পরিষ্কারভাবে ছাত্র সমাজকে সহযোগিতা করি। সদ্ব্যবহার বলতে সরি আপনি বলতে সবাইকে ঢুকে সদ্ব্যবহার করছে, মানে এটা কি জেলে ঢুকাইছে? যে দলগুলো বাংলাদেশে ছিল ওরা তো ছাত্রদের সাথে প্রকাশ্যে নামে নাই, তাদের ধারণা ছিল যে আমরা প্রকাশ্যে নামি সরকার আন্তর্জাতিকভাবে দেখাইবে এটা ছাত্র আন্দোলন না হয়ে রাজনৈতিক আন্দোলন হয়ে গেছে, সুতরাং আমাদের দল আরো প্রকাশ হয়ে যাবে এই মারামারির এই সেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখন কি তারা কি এটা থেকে বাঁচতে পারছে? বাঁচতে পারে নাই। আপনি দেখেন বাংলাদেশের যে বিরোধী দলগুলো আছে, যে বা যারাই অনেক বড় বড় লিডার হল বর্তমানে জেলো, রিমান্ডলো, তাহলে তোমরা কি বাঁচতে পারছো? সুতরাং আন্দোলন করার পরেই যদি তারা এটা হইতো তাহলে একটা সার্থকতা আসতো, আর হয়তো বা এই ধরনের জনরুষে সরকার হয়তো একটু স্তব্ধ হয়ে যেত, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, আন্তর্জাতিকভাবে কোনো নিউজ যায় নাই। যেমন আপনি মেট্রো ট্রেন পুরানো হয়েছে, এরপরে আরও বিভিন্ন জায়গায় আগুন দেওয়া হয়েছে, বিটিভিতে আগুন দেওয়া হয়েছে, এগুলা ছাত্র সমাজ দিচ্ছে, সরকার বলতেছে, কিন্তু আমি দেখি নাই, আপনি হয়তো দেখতে পারেন, সরাসরি এমন কোনো ফুটেজ আমার চোখে পড়ে নাই যে এখানে গিয়ে ছাত্র আন্দোলনের নেতারা বা কর্মীরা গিয়ে আগুন দিছে। সুতরাং এটা কিভাবে বোঝা যায় সরকারে কেউ দিয়ে করাইছে নাকি ছাত্র সমাজ করছে? কিন্তু এটা ধ্বংস হয়েছে, এটা বাস্তব সত্য এবং চোখের সামনে আমরা পরিষ্কার ভাষায় দেখতেছি। তারপরে যেটা হচ্ছে বিশ্ব নেতারা কেন এটা নিয়ে নাক গলাচ্ছে না? একদিকে তারা এটা দেখতেছে না, ইন্টারনেট ছিল। 2 নম্বর হচ্ছে বাংলাদেশের ছাত্র সমাজ তো তারা হঠাৎ করে আসছে, বিরোধী দলগুলা লবিস্টের মাধ্যমে ব্যর্থ হচ্ছে আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক লিডার বা শক্তিশালী দেশগুলোকে বুঝাইতে বা প্রমাণ করতে যে সরকার আমাদের সাথে ভালো আচরণ করে নাই, তারা ব্যর্থ হয়েছে। হ্যাঁ, মাঝে মধ্যে তারা কিছু জিনিস উত্থাপন করেছে বিভিন্ন বিশ্ব নেতাদের কাছে বা বিভিন্ন শক্তিশালী রাষ্ট্রের কাছে, কিন্তু সেই রাষ্ট্রগুলা যখন এগুলা তাদের চোখে পড়ছে, কিন্তু বিরোধী দলগুলা এনাফ ডকুমেন্ট দিয়ে সত্য দিয়ে তাদেরকে প্রমাণ করতে পারে নাই। কিন্তু সরকার মিথ্যের আশ্রয় নিয়ে হোক সত্যের আশ্রয় নিয়ে হোক, সরকার প্রমাণ করতে পেরেছে যে ওরা এটা মিথ্যা বা বানোয়াট উত্থাপন করছে, যার কারণে সরকার এই আন্তর্জাতিকভাবে কোনো সাড়া আসছে না। 2 নম্বর হচ্ছে একটা জিনিস বিশ্বাস করেন, আমেরিকা, ইউরোপ কান্ট্রির মতো দেশগুলা বাংলাদেশ থেকে এমন কোনো স্বার্থ পায় না যে এইখানে তেল আছে খুব প্রচুর, গ্যাস আছে খুব প্রচুর, এখান থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আমরা বছরে ইনকাম করি, সুতরাং ওদেরকে একটু আমাদের হাতে রাখার দরকার, এরকম কিছু না। তারা যতটুকুই করে মানবতার খাতিরে করে। হ্যাঁ, পার্শ্ববর্তী কোনো দেশের স্বার্থ থাকতে পারে, রেল, মেট্রো রেল বা যোগাযোগ ব্যবস্থা বা বিভিন্নভাবে আত্মীয়তার সম্পর্ক থাকতে পারে, কিন্তু ইউরোপ কান্ট্রিগুলোর এই জন্য তাইলে তারা কেন গ্যারি করবে, কিন্তু তারা নাক গলাইতে পারে না, যার কারণে তারা পারে না। আর আরেকটা কথা যেটা এই যে মানবাধিকার সংস্থা, যারা মানবাধিকার সংস্থা সেম, তারা মাঝে মধ্যে এগুলো দেখে কিন্তু তারা সঠিক প্রুফ পায় না। আর আপনি আন্তর্জাতিক মানবাধিকার খুঁজতেছেন, বাংলাদেশের মানবাধিকার সংস্থা যেগুলো আছে, মানবাধিকারের গান গেয়ে যারা ইউটিউব এবং ফেসবুকে ভিউয়ার্স বাড়ান, তারা আজকে হই
এই যে কয়েকদিন আন্দোলন ছিল, ছাত্রদের উপর যে অকথ্য নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, বুলেট গেছে, রক্তাক্ত হয়েছে, শহীদ হয়েছে, কিন্তু যারা মানবতার ফেরুওয়ালা নামে পরিচিত এবং ইসলাম এবং মুসলমানদের দ্বারক বাহক কিভাবে পরিচিত, কিন্তু ওরা কিন্তু নীরব ছিল, নিস্তব্ধ ছিল, ওদের কোনো ভূমিকা ছিল না। আর আন্তর্জাতিকটা তো দেখতেছি না, শুনতেছি না, আর কি বলবো, সময় কম। জাযাকুমুল্লাহু খাইরান, Last থ্যাংক ইউ। statement allow করুন। আপনার হাফ সেকেন্ড বলতে মানে 30 সেকেন্ড, জাস্ট টু সি ইওর লাস্ট ওয়ার্ড, 30 সেকেন্ড শেষ করুন। 30 সেকেন্ড হচ্ছে যে বিশেষ করে বাংলাদেশের যে আন্দোলন হয়েছে, এটা মোটেই বাংলাদেশের জনগণ বা আমাদের কাম্য ছিল না, এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের সকল জনগণ এবং সরকারকে শুভ বুদ্ধি উদয় হওয়ার তৌফিক দান করুন। আমিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখেছি বিভিন্ন হসপিটালে গিয়ে রোগীদেরকে দেখতেছেন, কিছু সহানুভূতি দেখাচ্ছেন, হ্যাঁ এটাই বাস্তবতা, এটা আর আগে হওয়াটা উচিত ছিল। উনি কিন্তু বুঝতেছেন ওদেরকে অন্যায়ভাবে শহীদ করা হচ্ছে, উনি এই কষ্টটা অনুভব করতেছেন, কিন্তু উনার পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। ক্ষমতায় টিকে থাকার জন্য, ক্ষমতাকে ধরে রাখার জন্য এই কাজগুলা যেইভাবেই হোক না কেন, যাতে অন্য কোনো শক্তি এসে ওদেরকে ক্ষমতাচ্যুত করতে না পারে, এটাই হচ্ছে উনার পলিসি। সুতরাং উনি যে বুঝতেছেন না, উনি যে এটা অনুভব করতেছেন না, বা উনি যে কষ্ট পাচ্ছেন না, এটা কিন্তু নয়, কিন্তু উনি পাচ্ছেন হয়তো কোনো কারণে। এটা উনি এই তার বিপরীতে কোনো কিছু করার সুযোগ নেই। জাযাকুমুল্লাহ খাইর। ধন্যবাদ, জাযাকুল্লাহ খাইরান। সম্মানিত ভাই বোনেরা, আমাদের সময়টা আসলে শেষ হয়ে গেছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা ভুলভ্রান্তি করলে আমাদেরকে মাফ করে দেবেন। আমাদের উদ্দেশ্য না এর কিন্তু আঘাত করার জন্য চেষ্টা করতেছি যে সবাই মিলে যেন আমরা একটু চিন্তা করি যে আমরা জাতি নিয়ে কীভাবে আমরা একসাথে আপনার দেশটা করতে পারি, এইটাই আমাদের উদ্দেশ্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।